কিছুটা যেতেই ওরা পৌঁছালো শ্মশানের পাশে তালতলার পথে। রাস্তার দুই পাশে বড় বড় তাল গাছ। বৃষ্টির জন্য ঝোড়ো বাতাসে মাঝে মাঝেই দুলে উঠছে সেগুলো। ওই দূরে শ্মশানের পাশের জঙ্গল থেকে শিয়ালের দল এক টানা ডেকে উঠছে। তারাও যেন মানুষের গন্ধ পেয়েছে। আরে এদিকের পরিবেশ তো দেখছি একেবারে অন্যরকম। চারপাশটা কেমন থমথমে, বৃষ্টির আওয়াজটাও যেন শোনা যাচ্ছে না। তাড়াতাড়ি এই জায়গাটা পেরোলে বাঁচি। এই সুরেশ, দেখ শুন তো, তুই একটা মেয়ের কান্নার আওয়াজ পাচ্ছিস? হ্যাঁ, এত রাতে এই পথে কান্নার আওয়াজ? কি সব বলছিস তুই? এই বৃষ্টির আওয়াজটাই তুই ভুল করে কান্নার আওয়াজ শুনেছিস নিশ্চয়ই। আরে না রে, ভুল শুনছি না আমি। তুই একটু কান পেতে শোন দেখি। সুরেশ কিছু সময় মন দিয়ে শুনতেই বলে, হ্যাঁ, এই ঠিক ঠিক বলেছিস তো। এই পুরনো বড় তাল গাছটার থেকেই তো যেন আওয়াজটা আসছে। চল তো ওদিকে দেখি। কি রে, কি বলছিস কি তুই? এখানে এখন দাঁড়ানো? না 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 না, একদম ঠিক না, একদম ঠিক না। হ্যাঁ, নিশ্চয়ই কোনো মেয়ে পথ ভুল করে এই পথে চলে এসেছে। এখন পথ না পেয়ে হয়তো কাঁদছি। নরেশ কিন্তু সুরেশের কথা অগ্রাহ্য করতে পারে না। আধো আধারি ভেঙে ওরা এগিয়ে যায় পুরনো তাল গাছটার দিকে। ওই এই গাছটার এখানে তো কেউ নেই, তবে কান্নার আওয়াজটা কিন্তু এই গাছটার থেকেই বেশি আসছে। হ্যাঁ, এই একটা জিনিস খেয়াল করেছিস? দেখ, এই তাল গাছটাকে না অন্য তাল গাছগুলোর থেকে দেখতে একদম আলাদা। আর এই গাছটার রঙও কেমন যেন কালচে কালচে। আর ওই দেখ, গাছে যেসব এত সব দড়ি বাঁধা, কেন বলতো? এই সুরেশ, এই গাছটার পেছন দিকে দেখ। এই তাল গাছের এই জায়গাটা কি বিচ্ছিরি দেখতে। একটা পুতুলের মাথাটা গজাল দিয়ে তাল গাছের সাথে পুঁতে রাখা হয়েছে। এই দেখ দেখ। এই মনে হচ্ছে না যে কান্নাটা পুতুলের ভেতর থেকেই আসছে? হ্যাঁ, সুরেশ এই বলতে বলতেই নরেশ কোনো কিছু চিন্তা না করেই তাল গাছ থেকে পুতুলটা টেনে খুলে ফেলে। পুতুলটা টেনে খুলতেই কান্না মুহূর্তের মধ্যে থেমে যায়। কি রে, কান্নাটা তো থেমে গেল না। নরেশ, ওই দেখ, তোর হাতে রক্ত। নরেশ আর সুরেশ এরপর এক ভয়ঙ্কর দৃশ্য দেখে আঁতকে ওঠে। ওরা দেখে ওই পুতুলটার চোখ দিয়ে আর মুখ দিয়ে কালো রক্ত বের হচ্ছে। এমন সময় ওরা একটা মেয়েলি খ্যানখ্যানে আওয়াজ শুনতে পায়। তোরা আমাকে কতদিন পর মুক্ত করলি, কত বছর এখানে আটকে ছিলাম। আমার ভীষণ খিদে পেয়েছে, কতদিন কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাইনি। আহা, কি স্বাদ! এই নরেশ, এটা কার আওয়াজ? কি এসব বলছে? এই, আমি তোকে বারবার বললাম এই পথে আসিস না। এই পথে রাতে কেউ আসে না। আবার এই পুতুলটাও এই গাছ থেকে খুলে ফেলা হলো। সুরেশ, সুরেশ রে, ওই দেখ, ওটা কে নামছে তাল গাছের ওপর থেকে। সুরেশ পিছনে ঘুরতেই সেই ভয়ঙ্কর চেহারাটি সুরেশের মাথাটা ধরে শরীর থেকে আলাদা করে দেয়। সুরেশের শরীর ক্রমাগত ছটফট করতে থাকে। ওই শরীর থেকে অনবরত রক্ত বেরোচ্ছে। ভয়ঙ্কর চেহারাটি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তাল গাছের নিচে বসে আছে আর এবার নরেশের দিকে তাকাচ্ছে। কি দারুণ খেতে! বাঁচাও, বাঁচাও, এটাকে বাঁচাও। এই বলে নরেশ প্রাণপণে ছুটতে শুরু করে। নরেশ একবার পিছনে তাকিয়ে দেখে
সেই ভয়ঙ্কর চেহারার সারা মুখে রক্ত লেগে আছে। সে তখনও সুরেশের শরীর থেকে মাংস খাচ্ছে। নরেশ আরো জোরে দৌড়াতে শুরু করে। কিছু সময় আগেও তার বন্ধু বেঁচে ছিল, কিন্তু কয়েক মুহূর্তের ওদের ভুলের জন্য ওরা এই কাকে জাগিয়ে তুলল, যার মাসুল দিতে হলো সুরেশকে। নরেশ অনেক সময় দৌড়ানোর পরে ধপ করে কাদার মধ্যে পড়ে যায়। নরেশ যখন চোখ খুলল তখন ও দেখে একটি খাটে শুয়ে আছে। চোখ বন্ধ করলেই ভেসে উঠেছে আগের রাতের সেই মর্মান্তিক দৃশ্য। আপনাকে ভোরবেলা সাহেবগঞ্জের গ্রামের মুখে মাটিতে পড়ে থাকতে দেখি। আপনাকে এখানে আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। নরেশ নিজের কষ্ট ও ভয়কে চেপে রেখে আগের রাতে ওর চোখে দেখা সব ঘটনা সংক্ষেপে সেই ঘরে উপস্থিত সকলকে বলে, যা শুনে সবার মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়। সব শুনে একটি লোক বলে ওঠে, এখনই মনোজবাবুকে কেউ একটা ডেকে আন দেখি, আর ইনাকে একটু গরম দুধ খেতে দাও, দেখবে শরীরটা অনেকটা ভালো লাগবে। কিছু সময় পর বেশ বয়স্ক একটি লোক এসে উপস্থিত হলো সেইখানে। সবাইকে দেখে বোঝা যায় এই মানুষটাকে সবাই খুব সম্মান করে। আমি সবটা শুনলাম। আপনি জানেন না আপনি আর আপনার বন্ধু এই সাহেবগঞ্জের মানুষের ওপর কি বিপদটি ডেকে এনেছেন? আপনি পুরো বিষয়টা জানেন মনে হচ্ছে। আমি এখানে উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তারা তো বলে কিছু জানে না। আপনি আমাকে সবটা একটু বলুন দয়া করে। সাহেবগঞ্জের সবাই জানে রাতে তালতলার পথে যাওয়া মানে ভীষণ বিপদ। সেখানে প্রেত থাকে, তাই সবাই সেটা মেনেও চলে। এর পিছনে একটা ঘটনা আছে, তা আপনাকে বলছি। আমার বাবা ছিলেন একজন তান্ত্রিক। ওই তাল গাছের নিচেই তিনি আজ থেকে বহু বছর আগে। আজকে যদি আমার সাধনা পুরো হয় তাহলে সে জেগে উঠবে আর আমাকে সর্বক্ষমতা দেবে। এরপর সাধনার পর সামনের জলা আগুন থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর প্রেত। আমি কাকে জাগিয়ে তুললাম? এ তো নরকের প্রেত। এই এই তুই আমাকে অনেক দিন পর জাগিয়ে তুলেছিস। আমি ভীষণ ক্ষুধার্ত, আমার রক্ত চাই, রক্ত। তান্ত্রিক বুঝতে পারে এই প্রেত যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে সাহেবগঞ্জের একটি মানুষও বাঁচবে না। তাই তান্ত্রিক নিজের শরীরের রক্ত একটি পাত্রে প্রেতকে দেয় এবং মন্ত্রের মাধ্যমে ওই পুতুলের মধ্যে প্রেতকে আটকে রাখে ওই তাল গাছে। যেহেতু ওই তাল গাছের নিচেই বসে তান্ত্রিক মশাই ওই প্রেতকে জাগিয়েছিল, এই ঘটনা তান্ত্রিক সবাইকে জানিয়ে রেখেছিল। তবে থেকেই রাতে সেই পথে আর কেউ যায় না। আমাকে আজকে রাতেই সাধনা করতে হবে, আবার সেই প্রেতকে ওইখানে আটকাতে হবে, না হলে সাহেবগঞ্জকে বাঁচানো যাবে না। সবাইকে জানিয়ে দাও আজ রাতে যেন কেউ বাড়ি থেকে বাইরে না বেরোয়। সবাই একসাথে মনোজবাবুর কথায় সম্মতি জানান। रक्तलात मवीने ब्रजो नीचे मुक्त होक, रक्तलात मवीने ब्रजो नीचे मुक्त होक, रक्तलात मवीने ब्रजो नीचे मुक्त होक। ओम स्वाहा स्वाहा। একই নরেশ, তোমাকে বলেছিলাম না আজকে বাড়ি থেকে না বেরোতে? আমি না বেরোলে হবে কি করে? তুই আমাকে আটকাবি না? তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? তুই কি ভেবেছিস এবার আমাকে আবার আটকাবি না?
না না, এবার আর হবে না। এই ছেলেটাও কালকে রাতেই মরে গেছে। এর বন্ধুর রক্ত খাওয়ার পর ভেবেছিল ও আমার কাছ থেকে পালাতে পারবে, কিন্তু পারিনি। এই বলে প্রেত ঝাঁপিয়ে পড়ে মনোজের ওপরে। মনোজ কিছু বোঝা বা করার আগেই মনোজ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবার সাহেব কনজকে কেউ বাঁচাতে পারবে না।